স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। বেনাপোল সহ দেশের সব স্থলবন্দরে পণ্য পরিবহন, সংরক্ষণ ও হ্যান্ডলিং কার্যক্রমে সহ যাত্রী সেবায় মাশুল গড়ে ৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে মাশুল কিছুটা বেশি বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে। এ বিষয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের জন্য একটি এবং কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অন্যান্য সব স্থলবন্দরের জন্য অন্য প্রজ্ঞাপন জারি করা হয়। ভারতের সঙ্গে দেশের স্থলপথে বাণিজ্যের প্রায় ৮০% সম্পন্ন হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। তাই পণ্য পরিবহন ও যানবাহনের চাপ বিবেচনায় এই বন্দরের জন্য আলাদা মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৫ সালের বিদ্যমান ট্যারিফের উপর ৫% বাড়িয়ে ২০২৬ সালে নতুন হার ঠিক করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী বেনাপোল স্থলবন্দরে ট্রাক, বাস ও লরির প্রবেশ ফি বেড়ে হয়েছে ১৮৪ টাকা ৭০ পয়সা। ব্যক্তিগত গাড়ি, জিপ ও পিকআপের ক্ষেত্রে এই ফি ১১০ টাকা ৮২ পয়সা। এছাড়া ছোট যানবাহন, মোটরসাইকেল ও ভ্যানের প্রবেশ ফিও বাড়ানো হয়েছে। ফলকে বিলাসী পণ্য চিহ্নিত করায় আমদানিতে ধাপে ধাপে শুল্ক যোগ হয়ে মোট হার দাঁড়িয়েছে ১২১ থেকে ১২৬%। এতে একদিকে ভোক্তার যেমন বিপাকে, অন্যদিকে বাড়তি সংকটে পড়ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরাও। বারবার আবেদন সত্ত্বেও শুল্ক কমানোর কোনো সিদ্ধান্ত না আসায় বিপাকে আমদানিকারকরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বর্তমান বাজারে সাধারণ ১ কেজি আপেল কিনতে খরচ হয় ৩০০ টাকা, যেখানে এই ফল আমদানিতে বিভিন্ন রকমের শুল্ক বাবদি গুনতে হয় ১৬৫ টাকা। একই অবস্থা কমলা, মাল্টা, আঙুর সহ অন্যান্য ফলেও। আমদানিকৃত এসব ফলকে সরকার চিহ্নিত করেছে বিলাসী পণ্য হিসেবে। মানবদেহের ভিটামিন ও খনিজ লবণ চাহিদা, রোগ প্রতিরোধ ক্ষমতা সহ প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণের ফলের বিকল্প নেই। অথচ এই প্রয়োজনীয় খাদ্যপণ্যকেই বিলাসী পণ্য হিসেবে চিহ্নিত করে বসানো হয়েছে অতিরিক্ত ৩০% সম্পূরক শুল্ক। দেশ টিভির হাতে আসা নথি বলছে, ফল আমদানিতে ধাপে ধাপে শুল্ক আরোপ হয়েছে বেশ কয়েকবার। এই পণ্যে ২৫% কাস্টমস ডিউটি, ২০% রেগুলেটরি শুল্ক, ভ্যাট ১৫% এবং অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে ৫%। এর সঙ্গে বিলাসী পণ্য ধরে আরোপ হয় বাড়তি ৩০% সম্পূরক শুল্ক। আর সব মিলিয়ে ফল আমদানিতে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ১২১.৭৮%। এই বিপুল শুল্কের সরাসরি প্রভাব পড়ছে বাজারে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় ফলের দাম বেড়েছে কয়েক গুণ। জনসাধারণের সঙ্গে সংকটে পড়ছেন আমদানিকারক ব্যবসায়ীরাও। তারা বলছেন, এনবিআর ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন ও লিখিতভাবে জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। আবার ৩% আরডিতে নিয়ে যান, ১৭% আরডি উঠিয়ে দেন, আর এইচডি থেকে আমাদেরকে ২০% উঠিয়ে দিয়ে 10% এইচডি রাখেন। দ্রুত শুল্ক না কমালে ফলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে বলে মত ব্যবসায়ী সংগঠনের নেতাদের। এনবিআর আছে, এখন এটা বিজেপির এসে যাবে, কবে হবে এটার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আবার বন্ধ চলে আসতেছে, এক সপ্তাহে বন্ধ। এখন আমরা যেটা আছি আমাদের ড্যামারেজ খাচ্ছে প্রতিদিন। ফলকে বিলাস পণ্যের তালিকা থেকে বের করে প্রয়োজনীয় পণ্য হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরকে শুল্ক কমানোর আহ্বান ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২০২৬ সালের ৩১ জানুয়ারি। নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তখন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও ১ মাস সময় বাড়ানো হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তি থেকে তথ্য জানিয়েছে এনবিআর। চলতি কর বছরে এরই মধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কমছেই না। লাগামহীন ঘোড়ার মতো ছুটেই চলেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,২৭,৮৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম বেড়ে
17,534 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,86,449 টাকা আর সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,55,423 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে দেশ বাণিজ্যের বিশ্লেষণ। ভারতের আগ্রাসী বাজারজাতকরণের কারণে আইসিইউতে দেশের টেক্সটাইল খাত নিজেদের ভর্তুকির সুযোগ নিয়ে অপেক্ষাকৃত কম দামে সুতা বিক্রি করে বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে ভারতীয়রা। অন্যদিকে দেশের শিল্প রক্ষার্থে নেই সরকারের কোনো উদ্যোগ। উল্টো তুলার উপর শুল্ক আরোপ, কর্পোরেট ট্যাক্স আরোপ করে দেশীয় শিল্পকে কোণঠাসা করে ভারতের বাজার বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে সরকার। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এমন অভিযোগই করেন ব্যবসায়ীরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। দেশের পোশাক খাতের অন্যতম প্রধান উপাদান সুতা, যার বড় অংশর বাজার দখল করে আছে ভারত। বাংলাদেশে যে সুতা উৎপাদনে খরচ হচ্ছে $3, ভারত সরকারের ভর্তুকি সহ নানা সহায়তার কারণে সেই সুতাই উৎপাদন করছে $2.50 50 সেন্ট কম খরচে সুতা উৎপাদন করে বাংলাদেশের বাজারে আগ্রাসী বাজারজাতকরণ করছে তারা। ফলে হুমকির মুখে পড়ছে দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। রোববার স্পিনিং সেক্টরে দীর্ঘদিন যাবৎ বিদ্যমান সমস্যা ও উত্তরণে করণীয় নিয়ে বিটিএমই এর মতবিনিময় সভায় এমন চিত্র তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। তারা বলেন, গেল সরকারের নতজানু নীতির কারণে ভারত ধীরে ধীরে দেশের পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দখল করেছে। নিজেদের মোট রপ্তানির 44% সুতা বাংলাদেশে রপ্তানি করছে তারা, যা প্রায় $2 বিলিয়ন সমান। ব্যবসায়ীরা বলছেন, পোশাক খাতের বড় অংশই সুতা, অথচ এই খাতে সরকারের পরিকল্পনা থাকলে নিজেদের বাজারকে সুরক্ষা দিতে পারত বাংলাদেশ। উনি 50 সেন্ট কম দামে সুতা বিক্রি করে দিলেন। এটা তো অর্থনৈতিক আগ্রাসন না বলে এটাকে আর কিভাবে সংজ্ঞায়িত করা যায়? এই আগ্রাসী মনোভাব, এই আগ্রাসন যদি চলতেই থাকে তাহলে একদিনই ওই অর্থনীতির চাকা বন্ধ হতে কিন্তু আর বেশি দেরি নাই। ব্যবসায়ীরা জানান, ক্রমাগত গ্যাসের দাম, শ্রমিক খরচ বৃদ্ধি এমনিতেই এই শিল্পে সংকট তৈরি করছে। তার মধ্যে তুলার উপর সরকারের শুল্ক আরোপ, কর্পোরেট ট্যাক্স আরোপ উল্টো এদেশে ভারতের বাজারকে আরও পক্ত করছে। অথচ নিজেদের শিল্প সুরক্ষায় বাংলাদেশের উচিত ভারতের উপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া। সাপোর্ট বা ভর্তুকি আমি বলছি না, আমাকে ভায়াবল করতে হলে আমাকে দেখতে হবে যে আমার কম্পিটিশনের সঙ্গে আমি এক সমান হতে হলে কি করতে হয়। তারা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড শিল্পের একটি বাজার বানাচ্ছে। যখন ব্যাকওয়ার্ড শিল্পে তারা সাকসেস হবে, তারপরে তারা কিন্তু গার্মেন্ট শিল্পের দিকে হাত দিবে। ব্যবসায়ীরা বলেন, এই খাতে ভারত নির্ভরশীলতা কমাতে হবে, নতুবা যে কোনো সময় আমদানি বন্ধ করে দিলে মুখ থুবড়ে পড়বে দেশের পোশাক খাত। ফলে শিল্প সুরক্ষায় ক্যাশ ইনসেন্টিভ সহ নানা ধরনের দাবি করেন বিটিএমএ সভাপতি। আমরা তোমার বন্ধু রাষ্ট্র হতে হলে আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে। আমাদেরকে ঠকিয়ে তুমি একটা তোমার পার্শ্ববর্তী সিস্টার কান্ট্রি, তুমি আমাদেরকে পিতৃসুলভ আচরণ করো, বন্ধুসুলভ আচরণ করো। তুমি খালি উইন উইন সিচুয়েশন বিশ্বাস করবা না, খালি পুরা উইনটাই বিশ্বাস করবা। এই নেগোসিয়েশনগুলা আমরা মনে করতে ফেল করেছি। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ভারতের সাথে বাংলাদেশ ব্যবসা করতে চায় সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে, কিন্তু ভারতের আগ্রাসী বাজারজাতকরণের কারণে বন্ধ হচ্ছে শত শত টেক্সটাইল মিল, অবিকৃত আছে হাজার হাজার কোটি টাকার সুতা। যেগুলো আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, টেক্সটাইল খাত নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিটিএম এর সাবেক পরিচালক রাজীব হায়দার। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমাদের দেশে টেক্সটাইল খাত তো পোশাক খাতে সুতা সরবরাহ করতে সক্ষম না। সেক্ষেত্রে আসলে ভারত নির্ভরতা ছাড়া আমাদের কোনো উপায় আছে কিনা? এখানে তো আমাদেরও দুর্বলতা আছে। না, আসলে বক্তব্যটার সাথে আমি পুরোপুরি আমরা একমত না। আজকে যদি আপনারা আমাদের সংবাদ সম্মেলনটা উপস্থিত যারা ছিলেন, তারা কিন্তু আমাদের সক্ষমতার একটা পুরো চিত্র আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব তুলে ধরেছেন। আমি যদি জাস্ট একটু সাপ্লিমেন্ট করি, তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশের যে বস্ত্র খাত, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যে অ্যাসোসিয়েশনের আমি প্রতিনিধিত্ব করি, আমাদের বিটিএম এর সদস্যভুক্ত মিলগুলো বাংলাদেশের নিট ইয়ার্নের 100% চাহিদা মেটাতে সক্ষম। এক্সপোর্ট কোয়ালিটি 100% নিট ইয়ার্নের, যেটা দিয়ে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং হয়। আমরা যদি ওভেন ইয়ার্নের কথা বলি, সেক্ষেত্রে আমরা প্রায় 65% থেকে 70% আমরা চাহিদার বেশি যোগান দিতে পারি। আমি বলেছি বেশি যোগান দিতে পারি। তাহলে সমস্যাটা কোথায়? ক্ষেত্রে আমাদের অলমোস্ট সক্ষমতা 100-র কাছাকাছি। আমাদের সমস্যাটা আসলে এটা অ্যাকচুয়ালি এটা কোনো মানে সাপ্লাই সাইডের কোনো
সীমাবদ্ধতার জন্য বা আমরা পারছি না এটার জন্য না, অনেক সময় আমাদের ক্যাপাসিটি আনইউটিলাইজ থাকছে ডিউ টু আমাদের গ্যাস এবং ইলেকট্রিসিটির একটা সমস্যা থাকে, আপনি জানেন এটা একটা কারণ। বাট বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা নিয়ে আজকে সংবাদ সম্মেলনটা হয়েছে, যে ইন্ডিয়া থেকে যে খুব কম দামে তাদের কস্ট অফ প্রোডাকশনের চেয়ে কম দামে তারা এই দেশে সুতার ডাম্পিং করছে। এই ডাম্পিং করার কারণে আমাদের লোকাল যে সুতার মিলগুলো তাদের প্রচুর পরিমাণ সুতা অবিক্রিত থেকে যাচ্ছে, আমরা বিক্রি করতে পারছি না। কারণ যেহেতু তারা বিভিন্ন ইনসেন্টিভাইজড হয়ে সুতা আমাদের দেশে এক্সপোর্ট করছে এবং আমরা যেহেতু তাদের সাথে একই লেভেল প্লেইং ফিল্ডে নেই, তারা যেসব ইনসেন্টিভ, প্রণোদনা, স্ট্র্যাটেজিক্যাল পলিসি সাপোর্ট নিয়ে ওরা কস্টিং করতে পারে বা ওরা যে সাপোর্টটা পায়, এই সাপোর্টগুলো আমাদের দেশে সম্পূর্ণভাবে অনুপস্থিত। সেটা একটা অসম প্রতিযোগিতা হচ্ছে, একটা আনইভেন লেভেল প্লেইং ফিল্ডে আমরা আছি। এই কারণে আজকে এই ভয়াবহ সমস্যাটার উদ্ভব কিন্তু হয়েছে। আসলে এই নিজের দেশের এই শিল্প সুরক্ষায় সরকার এত উদাসীন কেন? যেখানে আমরা ক্যাপাবল সেখানে আমরা কেন বাইরে থেকে আনছি? এখানে সরকারের আসলে উদাসীনটা কেন, এই উত্তরটা ওনারাই ভালো বলতে পারবেন। কারণ আমরা তো প্রায় গত 2 বছর যাবৎ বলে আসছি যে সেক্টরটা এই সমস্যার সম্মুখীন। আমরা সরকারের এমন কোনো মহল নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে আমরা গিয়ে কথাগুলো বলিনি, যেগুলো আজকে আমরা বলেছি। কিন্তু আসলে দুর্ভাগ্য হলো সত্যি আমাদের দেশে এই টেক্সটাইল সেক্টর আমাদের জিডিপিতে, আপনারা শুনেছেন আমাদের টোটাল ইনভেস্টমেন্ট $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট এই সেক্টরে আমাদের অ্যাসোসিয়েশনের মিলগুলোর, এবং জিডিপিতে আমরা প্রায় 13 ভাগের মতন অবদান দেই। 30 লক্ষ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়। সো এত বড় একটা সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে অর্থনীতির পুরা চেহারাটা বা অর্থনীতির অবস্থাটা কত ভয়াবহ হবে এটা সহজে অনুমেয়। কিন্তু আমাদের দেশে আসলে আমরা খুব প্রোঅ্যাক্টিভ পলিসি প্রণয়ন করি না, আমরা কিন্তু রিঅ্যাক্টিভ পলিসি, যখন সমস্যা হয় ওটার পিছনে যাই, এটা সাময়িক সমাধান হয়, কিন্তু পরে আবার এটা সবাই ভুলে যায়। সো যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো অনেক ভেবে চিন্তে পলিসি করে, এবং ওরা খুব যখনই সমস্যা হচ্ছে ওরা দেখা যাচ্ছে 2 থেকে 3 মাসের ভিতরে সে তার পলিসিকে রিভাইজ করে তার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিচ্ছে, তার উৎপাদিত পণ্যকে সে প্রতিযোগী প্রাইসে অফার করছে, যেটা আমাদের দেশে পলিসি সাপোর্টের জন্য আমরা পাচ্ছি না। জি, টেক্সটাইল খাতের বর্তমান চিত্রটা আসলে কেমন? আপনাদের কাছে কি পরিমাণে অবিকৃত সুতা রয়েছে? এটা আজকে আমাদের একটা আনুমানিক, আমাদের একটা তথ্য, প্রায় 10,000 কোটি টাকার উপরে আমাদের সুতা অবিকৃত আছে। ফ্যাব্রিকের হিসাবটা এই মুহূর্তে আমার কাছে নেই। এটা একটা বিশাল একটি অঙ্ক, এবং এট দ্য সেম টাইম যেটা হয়েছে, আমাদের প্রায় 45 থেকে 50টি মিল বন্ধ, এবং যেসব মিলগুলো, কারখানাগুলো চলছে তারাও তাদের 100% সক্ষমতায় চলতে পারছে না, তারাও তাদের সক্ষমতা 60% পূরণ করছে। সো আপনি যদি এটা সবগুলো অঙ্ক আমরা যোগ করি, তাহলে এটা একটা আতঙ্কের ব্যাপার, এবং এই শঙ্কা এবং আতঙ্কটি আজকে আমরা বলেছি। আমরা কিন্তু আমরা চাচ্ছি, এখানে কোনো অযৌক্তিক কিছু না। আমার সুতার প্রাইসের কস্টিং যদি কেউ আন্ডার কাট করে অন্য দেশে সব পলিসি সাপোর্ট পেয়ে, আমি সেই সাপোর্টগুলো আমি আমার এখানে চাচ্ছি। আমাকে এখন ইনসেনটিভ দেওয়ার সময় এসেছে আমাদেরকে, বা প্রতিবেশী দেশের সুতার উপরে আমরা কোনো কন্ট্রোভেলিং বা রেগুলেটরি যে কোনো ডিউটি মেকানিজম দিতে হবে, এবং আমাদের আরো কিছু পলিসি সাপোর্ট লাগবে, যেটা আমরা বুঝাতে পেরেছি। বা এখন ব্যাপারটা হলো, এটা যদি দেরি হয়ে যায় বা আজকে থেকে যদি 2 মাস পরে গিয়ে আমি চিন্তা করি, তখন আসলে আর পলিসি আপনি নিবেন কিন্তু ইমপ্লিমেন্ট করার ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। জি, আমরা প্রতিবেদনই দেখছিলাম যে সম্প্রতি কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে, তুলার উপরেও শুল্ক দেওয়া হয়েছিল। এই সংকটের সময় নতুন এই শুল্ক আরোপটা আসলে কেন, আপনারা কিভাবে দেখছেন? না, এটা আসলে খুবই দুঃখজনক। তুলার উপরে আমাদের যে একটা ট্যাক্স বসানো হয়েছিল, পরবর্তীতে কিন্তু এটা উইথড্র হয়, একটা এআইটি বসানো হয়েছিল। পরবর্তীতে আমাদের অ্যাসোসিয়েশনের যৌক্তিক পদক্ষেপ হওয়ার কারণে সরকার এটি অনুধাবন করে এবং এটা উইথড্র হয়। কিন্তু কর্পোরেট ট্যাক্সের যে ব্যাপারটা, এটা কিন্তু সরকারের একটি বিরাট পলিসি ম্যাটার। কিন্তু দেখেন, যখন এই মুহূর্তে কর্পোরেট ট্যাক্সের হার আমাদের মতন সেক্টরে
বাড়ানো, যেখানে সেক্টরটাই পুরোপুরি অস্তিত্বের সংকটে পড়ে গেছে, সেটা আসলে মনে করেন আমাদের সক্ষমতাটাকে বাড়াবে না, বরং আরো কমাবে। যেখানে আমরা এখন পলিসি সাপোর্ট চাচ্ছি, পার্শ্ববর্তী দেশ সে ক্যাপিটাল সাবসিডি দিচ্ছে, সে ইন্টারেস্টের সাবসিডি দিচ্ছে, সে রোড ট্যাপ নামে একটি ডাইরেক্ট ইনসেন্টিভ বেসড তাদের কেন্দ্রীয় গভর্নমেন্টের পলিসি সাপোর্ট আছে, তাদের বিদ্যুতের উপর সাবসিডি আছে, তাদের বিভিন্ন প্রদেশ ভিত্তিক ওয়ার্কারের বেতনের উপরে বিহারে তারা 5,000-6,000 রুপি করে বেতনে তারা সাপোর্ট করে পার মান্থ। সেখানে এটা বলে শেষ করা যাবে না যে তাদের সাপোর্ট বা পলিসিগুলো কতটুকু ব্যাপক এবং বিস্তৃত। সেখানে আমরা যদি উল্টো পথে হাঁটি এবং আমরা যদি ওদের সাথে অ্যালাইন না করি এই জিনিসগুলো, তাহলে আসলে আমরা একটা মানে যেই আগ্রাসনের মুখে আমরা পড়েছি সেটার থেকে বের হবো না। আমরা এক সময় আমাদের মিলগুলো হয়তো রুগ্ন হবে, বন্ধ হয়ে যাবে, এবং তখন কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এই প্রাইসে সুতা বিক্রি করবে না। জি, আমরা কিন্তু গেল সরকারের $1 বেশি দাম উনি আমাদের দেশে সুতা বিক্রি কিনতে করবে। হবে। জি, গেল সরকারের ভারত নতুজানের নীতির কথা আমরা কিন্তু জানি। আপনি কি মনে করেন, এখনো কি সেটা রয়ে গেছে? দেখেন, এই ব্যাপারে কমেন্ট করাটা আমার সমুচিত হবে না। যে আসলে এটা তো ইটস এ পলিসি ম্যাটার। এখানে আমি নতজানু বা খুব স্ট্রং কে নতজানু বা কে নতজানু না, এর চেয়ে বড় কথা হলো যে আমি দেখতে চাই যে আমার পলিসিস গুলো অ্যালাইন কিনা। আর আপনি যদি নতজানু থাকেন তাহলে আপনি তো এই চোখে চোখ রেখে পলিসি সাপোর্ট অ্যালাইন করতে পারবেন না। আমাকে আমার দেশের বাস্তবতা বিবেচনা করে আমাকে আমার পলিসি ফর্মুলেট করতে হবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে যদি আমি নিজেরটা আগে চিন্তা না করি তাহলে তো আসলে আমি আসলে আমার আউটকামটাই আসবে না। তো আমার মনে হয় এখন সময় এসেছে, এখনকার মাইন্ডসেট আমি মনে করি অনেক পজিটিভ হওয়া উচিত, কিন্তু আমরা খুব আতঙ্কিত যে এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না বা দেখছি। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষের লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,869 পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 199টির, অপরিবর্তিত রয়েছে 63টির দর। লেনদেন হয়েছে 385 কোটি টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 47 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। এছাড়া যদি আমরা দেখি ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে আছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, দ্বিতীয় অবস্থানে CAPMIBBL ইসলামী মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে আরামিট লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে আছে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে 9 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 13,652 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 77টির, কমেছে 59টির, অপরিবর্তিত রয়েছে 16টির দর। লেনদেন হয়েছে 19,78,00,000 টাকা। আমরা যদি প্রধান আন্তর্জাতিক মুদ্রার সাথে টাকার বিনিময় হার দেখে নেই, ইউএস ডলার কিনতে আজ খরচ হচ্ছে 122 টাকা 75 পয়সা, বিক্রি হচ্ছে 121 টাকা 75 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হচ্ছে 170 টাকা 1 পয়সা, বিক্রি হচ্ছে 162 টাকা 85 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 148 টাকা 72 পয়সা, বিক্রি হচ্ছে 142 টাকা 71 পয়সায়। এছাড়া জাপানি ইয়েন কিনতে আজ খরচ হচ্ছে 81 পয়সা, বিক্রি হচ্ছে 74 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 12 পয়সা, বিক্রি হচ্ছে 32 টাকা 35 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হচ্ছে 30 টাকা 81 পয়সা, বিক্রি হচ্ছে 29 টাকা 89 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলার কিনতে আজ খরচ করতে হচ্ছে এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটির হেলথ প্রোগ্রাম বিভাগ সিনিয়র অফিসার SBCC পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 28 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 3 জানুয়ারি পর্যন্ত। প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে NRBC ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 27 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং কমপক্ষে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।